তুই এটা পারিস করতে, করে দেখা দেখি। নিজেকে ঠাঁটিয়ে চড় মারবো। দেখতে না একটু একটু রান্দিবুটা খুব সুন্দর দেখতে, ভালো কাজ করছো। হ্যাঁ, ব্রাজিলের কালার শ্যুট করছি, পরের দিন আমার সকালে গিয়ে পরীক্ষা দিতে হবে। নীলানন্দা হচ্ছে অলরাউন্ডার। প্রেমের ছবিতে নীলানন্দা বলছে ঠিক আছে আছি, পিরিয়ডিক ছবি আছি, কমেডি ছবি আছি, মানে এটা কি অলরাউন্ডারের মতো হয়ে যাচ্ছে না? আমি গানে আছি। এবার গান ঠিক যেমন আমি একজন মানুষ হিসেবে, তুমি একজন মানুষ হিসেবে, যে ক্যামেরা ধরে আছে সে, এবং যে কোনো মানুষ, আমরা একটা জীবন অনেক ইমোশন নিয়ে তো কাজ করি। কখনো হাসি, কখনো কাঁদি, কখনো নাচি, কখনো ক্যাওড়ামি করি, কখনো পুজোর মণ্ডপে বসি, শ্রদ্ধা বুকে নিয়ে আমরা মায়ের পুজো করি, বা যে যে ভগবানে বিশ্বাস করেন সেই পুজোয় তারা বিলীন হয়ে যান। তো সেই ক্ষেত্রে সঙ্গীতে আমার কাছে প্রত্যেকটা ছবির জনার বা প্রত্যেকটা ছবির কাজ ইটস লাইক এন ইমোশন। আমার এই ইমোশন থাকলে ওই ইমোশনও থাকতে হবে। আই হ্যাভ টু চ্যালেঞ্জ মাইসেলফ। তাই অ্যাজ আ মিউজিক ডিরেক্টর তোমার রেঞ্জটা অনেকটা না, মানে ধরো তুমি কমেডি ছবি তো খুব একটা দেখা যায় না, মানে ধরো ভালো না খারাপ, এটা তো ডেফিনেটলি ভালো একটা মানে ব্যাপার। আমরা বলেছি অন্যায় করে ফেলেছি। মানে ধরো আমি বলছি, উদাহরণ দিচ্ছি, 80s যখন বলিউডের মিউজিকটা কমপ্লিটলি চেঞ্জ হচ্ছে, তখন দেখা যাচ্ছে আর.ডি. বর্মনের একটা কোথাও ব্যাট প্যাচ যাচ্ছে, যখন বাপ্পি লাহিড়ী এন্ট্রি হচ্ছে, এটা বাংলাতেও দেখা গেছে যে জিৎ গাঙ্গুলি, আমি নাম করেই বলছি, যে একটা টাইমে খুব কাজ করতো, তারপর দেখা গেলো যে আর খুব একটা সেভাবে দেখা যায় না, এটা এখানে কমপ্লিটলি জিৎ গাঙ্গুলি ইজ এ লেজেন্ড, হিল অলওয়েজ বি, এবং জিৎ গাঙ্গুলির কোনো অল্টারনেটিভ ছিল না, কোনোদিন হবেও না। সে নিজের কাজ করে, উনি নিজের কাজ করেছেন, আমি নিজের জায়গা বানাতে এসেছি, এবং সবটাই হচ্ছে তাদের গান শুনে আমরা বড় হয়েছি, ইন্সপায়ার্ড হয়েছি। আজও জিদ্দা কাজ করলে আমি ইন্সপায়ার্ড হব, কারণ ওনারা পাথ দেখিয়েছেন, ওনারা একটা কাজ করেছেন। তো ইটস নট আ রিপ্লেসমেন্ট হিয়ারে কিছু কিছু মানুষ কাজ করতে 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 মাঝে মাঝে অবসর নেন, তারা এটা তাদের, আমাকেও হয়তো কোনো সময় গিয়ে মনে হতে হবে যে আমি একটু ইজি নেব। এখন আমার মধ্যে প্রচুর এনার্জি, আমি করতে চাইছি সারা, এমনিতেই কম কাজ করছে, আরও বলছে যে আমি অবশ্যই মানে হ্যাঁ, মানে আমি ওই বছরে একটা দুটোই কাজ করি, কিন্তু যখন করি সেটা পুরোপুরি সেটা নিয়েই থাকি, আর আমি সেটাই করতে চাই। আমার কোনো তাড়া নেই, আমার আমার কোনো কোনো টার্গেট নেই, আমি এটা করতে ভালোবাসি, আমি ভালোবেসেই করছি। বাট আমি যে প্রশ্নটা করতে এলাম, মানে সেটা কি, মানে এটা তো দেখা গেছে যে একটা মিউজিক ডিরেক্টর একটা টাইমে করছে, তারপর দেখা গেলো যখন একটু চেঞ্জ হচ্ছে, তখন দেখা গেলো যে সেটার সাথে খুব একটা কানেক্ট করতে পারলো না, সে কমপ্লিটলি মার্কেট থেকে হারিয়ে গেল। এটা তো হয়, কিন্তু তোমার রেঞ্জটা যেহেতু অনেকটা বিস্তৃত, তোমার কি মনে হয় যে তুমি একটা লং রেসের ঘোড়া যাকে বলে? সেটা তো মানুষ বলতে পারবেন, এবং সেই লং রেসেই বোঝা যাবে যে আমি কোথাও ক্লান্ত হয়ে দাঁড়িয়ে যাব, নাকি আমি নিজেকে কনস্ট্যান্ট ঠেলতে থাকবো যে এবার এগোতে হবে, এবার এগোতে হবে। কারণ আপাতত আমার যে অবস্থা, আমার মধ্যে যেই তেলটা আমি দেখছি সেটা অনেকটা আছে, কারণ আমার খিদে, আমি মিউজিক ছেড়ে দিয়েছিলাম না একটা সময়, তারপরে সেটা জমা অনেক কিছু আছে, যেটার জন্য আজকে আমায় কেউ স্কোপ দিলে, কেউ মিউজিক করতে বললে আমি আমি ইনভলভড হয়ে যাই, আমি সারাক্ষণ দিন রাত শুধু সেটা নিয়েই ভাবি। আর ন্যাচারালি, মানে আমি অন্য খেতে খেতে সেটা নিয়েই ভাবছি, আমি সারাক্ষণ ওটা নিয়েই ভাবছি। তো এইটা যতদিন থাকবে, যতদিন আমি রিল্যাক্সড হয়ে যাব না, ততদিন আশা করি আমি ফাটিয়ে কাজ করবো। বাট এটা কি একটা ব্যক্তিগত থেকে তাগিদ, তুমি যেটা বললে যে একটা টাইম তুমি মিউজিক ছেড়ে দিয়েছো, যে একটা নিজেকে প্রমাণ করা, বা আরও আমি জানি না তোমার ব্যক্তিগত স্তরে কারা রয়েছে? আমার কাউকে প্রমাণ করার নেই, আমার জাস্ট নিজেকে এইটা বলা আছে, অলরেডি বলা হয়ে গেছে যে যেটা করতে চেয়েছিলিস সেটা এবার করতে পারছিস। তাই সুযোগ পাওয়ার জন্য অনেকে খেটে কাজ করে, সুযোগটা পেয়ে যে বেশি খাটে, যে বেশি ফুল এফর্ট দেয় সে থাকে, এবং আমি অনেস্টলি সুযোগটা পেয়ে বেশি খাটি সবসময়। এটা অনেকের মুখে শুনেছি, আমি শাহরুখ খানের মুখেও শুনেছি এই কথাটা, এবং অনেক বড় বড় ব্যক্তিরা এটাই বলেন যে সুযোগ পাওয়ার জন্য অনেকেই পরিশ্রম করেন, কিন্তু সুযোগটা পেয়ে যাওয়ার পর কি কতটা পরিশ্রম করে সেখানে ডিফারেন্সিয়েটটা হয়। আর আমি 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 প্রচণ্ড পরিশ্রম করতে পারি, এটা আমার থেকে আমার পরিশ্রম আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। একবার ক্যারিয়ার সেট হয়ে গেলে কি মনে হয় যে মানে ক্যারিয়ার সেট হবে না, আমার তো ক্যারিয়ার কোনোদিনও সেট হবে না। এই যে তোমার দেবদার রয়েছে, না, আমার বলছি না, এটা হলো জার্নি। আমার অ্যাকচুয়ালি ক্যারিয়ার সেট হওয়া কী বলে আমি জানি না। আমি কাজ করছি, ভালো লাগছে, প্রত্যেকবার আমার যেন নতুন একটা গল্প আসে, সেখানে আমি নিজেকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে এটা আমি নিজেকেই দেখাচ্ছি, তুই এটা পারিস করতে, করে দেখা দেখি, তুই এটা পারিস করতে, করে দেখা দেখি। আমি যতদিন নিজেকে বলতে পারবো যে এটা পারিস করতে, আর করতে কনস্ট্যান্টলি নিজেকেই বলতে পারবো, যেদিন নিজেকে বলবো যে না পারলাম না, সেদিন নিজেকে ঠাঁটিয়ে চড় মারবো এবং বলবো চুপচাপ বসে আবার নিজেকে একটু তৈরি কর, আবার নাম, আমি সেটা করবো। এই শিক্ষাটা কোথা থেকে, মানে এই যে আমি তোমার সাথে যতবারই কথা বলেছি ততবারই আমি মুগ্ধ হয়েছি, এবং বারবার হয়ে যে মানে এই মানুষটাকে জাস্ট মানে ওপর থেকে দেখলে একরকম মনে হয়। বাট ওই যে বলে না, নায়ক ছবিতে ছিল না, যেখানে, হ্যাঁ, ওই ছবিতে যখন উত্তম কুমারের সঙ্গে দেখা করতে ওই সিনিয়র অভিনেতা যখন আসেন, উনি এসে বলেন যে আপনি আজকাল কী কাজ করছেন, উত্তম কুমার বলেন, উনি বলেন কাজ, কতদিন বাদেই শব্দটা শুনলাম।
আই স দ্যাট দ্য থ্রোন ওয়াজ দেয়ার বাট আই ওয়াজ থ্রোন অ্যাওয়ে। এই ছবিটা না আমার কোথাও একটা পুরো দর্শন পাল্টে দিয়েছিল, এবং আজও আমার মনে হয় যে থ্রোন আছে, সেই থ্রোনটা কখন চলে যাবে। কারণ আমিও একটা সময় স্টেজে 20 দিন টানা 25 দিন টানা শো করেছি, তারপরে এরকমও সময় গেছে স্টেজ আর আমায় ডাকে না, আমি মিউজিক ছেড়ে দিয়েছি। আমি হেরে গেছি তো জীবনে অনেকবার মিউজিকে, আমার হার অন্য কারোর সাথে না, আমার কারোর সাথে কোনো কম্পিটিশন নেই, আমার নিজের বিষয়টা ব্যক্তিগত ব্যক্তিগত, কমপ্লিটলি ব্যক্তিগত। আমি আমার অহংকার হয়েছে জীবনে, আমি সেখানে হেরেছি। আমি অহংকার হয়েছিল? হ্যাঁ, প্রচণ্ড অহংকার হয়েছিল আমার একটা সময়, এবং ছোটোবেলায় সেটা হয়েছিল বলে আমি মনে করি সেটা আমার এখন হেল্প করছে। ছোটোবেলায় চারিদিকে যখন ভারতবর্ষে শো করে বেড়াচ্ছি, আমার ব্যান্ডের তখন খুব নামডাক, হিন্দি অরিজিনালস আমরা করছি, হেভি, চারদিকে খুব লোকজন ডাকছে। হ্যাঁ এইসব ব্যাপারগুলো হ্যাঁ, তো সেটা আমার তখন ছিল, আমি তখন একটু অহংকারী হয়ে গেছিলাম, মানে মনে হচ্ছে হঠাৎ করে বয়স কম ছিল তখন, নিজেকে মনে করেছিলাম আরে রকস্টার হয়ে গেছি, ঠিক আছে। মানে কেউ ধরো সিকিউরিটি গার্ড যদি আমাকে বলে যে আপনার আইডি কার্ড দেখি, ঢুকতে দেবো না, আমি বললাম তাহলে প্রিন্সিপালকে ডেকে বলে দিন শোটা করিয়ে নিতে। আর আমি তখন অ্যানিমালের হ্যাঁ হ্যাঁ, আর আমি ওরা জানি না, কিন্তু আমি বলছি প্রিন্সিপাল, তারপর প্রিন্সিপাল এসে ওনাকে চিৎকার চেঁচামেচি করে আপনি কি শিল্পীকে, ও বলছে আমি চিনি না। অ্যান্ড সত্যি কথা, আমি তখন বলছি আমায় চেনে না, আজ ভাবি যে আমি কি শাহরুখ খান যে আমায় চিনবে, আমি কি দেব আমাকে চিনবে, মানে আমি তো সেটা নই। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি যখন সেটা রিয়েলাইজ করেছি দ্যাট আই এম নো বডি, আই এম অ্যাজ গুড অর অ্যাজ ব্যাড অ্যাজ মাই লাস্ট ওয়ার্ক। তো মানে একদম, সো আমার 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 এটা না, মানে অহংকার আসার আগে অহংকারকে আমি নিজে মারি, কারণ আমার ভয়টা আছে যে আবার ওই থ্রোন অ্যাওয়ে। সো আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্যাট, আই ওয়ান্ট টু ডু মিউজিক, দ্যাটস ইট, আই জাস্ট ওয়ান্ট টু ডু মিউজিক। আর বাঘাযতীনের গান করাকে খুব টাফ ছিল, কারণ 7টা গান মনে হয় দেখছিলাম, এবং প্রায় তুমি প্রত্যেকটা গান লিখেছো, কম্পোজ করেছো, এবং সেই সময়ের একটা ধরে রাখতে হবে মিউজিক, তো দ্যাট ওয়াজ হ্যাঁ, মানে ইট ওয়াজ ক্রেজি। বাঘাযতীনের এক্সপেরিমেন্টের জায়গাটাও ছিল, আজকে সেখানে আসবো পীরের মতন গান করার সুযোগ পেয়েছি, একতার গান করার সুযোগ পেয়েছি, আবার বাচ্চাদের নিয়ে ওই বাঘা বাঘা হে, আবার জাগরে বাঘার মতন একটা ইলেকট্রো একটা গান তৈরি করার সুযোগ পেয়েছিলাম। আজও ফিরে আছে, আবার দেশ আমাদের মতন একটা অর্গ্যানিক এরকম একটা গান। তো সেই ক্ষেত্রে বাঘাযতীনের স্পেকট্রামটা অনেকটা, এবং সেটা যে করার সুযোগ দিয়েছে দেবদায়, আর আমিও যে করতে পেরেছি নিজেকে চ্যালেঞ্জ করে আমার টিমের জোরে, বিকজ আই এম অ্যাজ গুড অর অ্যাজ ব্যাড এজ মাই টিম অলসো। তো আমার টিম যেভাবে খেটেছে, যেভাবে দিন রাত জেগেছে, প্রত্যেকজন যারা ভোকাল দিয়েছে কয়েরে, যারা পারকাশন নিয়ে কাজ করেছেন, গ্রুপ পারকাশনস, ইটস অ্যামেজিং। এবং সেটা নিয়েই মানে আই এম ভেরি হ্যাপি যে ওই কাজটা আমার কোনো রিগ্রেট নেই বাঘাযতীন নিয়ে। ইউ আর হ্যাপি? আই এম হ্যাপি দিস নট, মানে ওয়ার্ক নিয়ে তো বলতে গেলে অ্যাটলিস্ট আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ গিভেন অল মাই এফর্ট। দেবদা বলছিল যে তুমি নাকি একবার শুনে বলেছিল যে না এটা তোর বেস্ট নয় বা সামথিং, এটা এরকম হয়েছে, এরকম দেবদা সারাক্ষণ এটা করে আমার সাথে, আর আমি আমি খুশি যে দেবদা আমার সাথে এটা করে, কারণ দেবদা আমাকে পুশ করে। এটা আমি জানি যে দেবদা আমাকে যখন বলার সেটা আমি সিরিয়াসলি নিই। দেবদা যখন বলেছে খারাপ হয়েছে, খুব খারাপ করেছিস, আমি সেটা সিরিয়াসলি নিই, আমি গায়ে মেখে নিই জিনিসটা। আগে বলতে যে খুব একটা কারোর কথা শোনো না, মানে লাইক প্রশংসা বা কিন্তু দেবদার কথাটা তুমি না, দেবদার কথাটা আমি খুব সিরিয়াসলি, কারণ দুজনে আমরা একটা প্রজেক্টে কাজ করছি, দুজনের জন্য এই ছবিটার থেকে বড় কিচ্ছু না। মানে ইনফ্যাক্ট দেবদার মতন লোক যে আমি সুপারস্টার, যে আমি সেটা রাখার চেষ্টা করে না, সে যখন একটা ছবি করে তার কাছে সেই ছবিটাই সুপারস্টার। সেই মানুষটা বলে যে এই ছবিটাই আমার কাছে সব, এবং তার জন্য যাকে দিয়ে যেটা করাতে হবে সে কিন্তু করি না, এত ইনভলভড হয়ে কাজ করে। তো ইন্সপিরেশন হয় অরুণদা, এই এতটা একটা এরকম একটা শরীর খারাপ নিয়েও যেই হারে যেই এফর্টটা দিয়েছেন, ইনক্রেডিবল। অনেক কারণ ছিল ইন্সপায়ার্ড হওয়ার এই ছবির জন্য। বাট পিরিয়ডিক তুমি যেহেতু বিভিন্ন জনারে কাজ করে ফেলে, সাইফাই কমেডি করলে, তারপর একদম লাভ যেটা ছবি কিসমিস এরকম করেছো, কোন জনারটা তোমার সব থেকে, মানে এই পিরিয়ডিক ছবিতে কি গান মানটা সব প্রত্যেকটা আলাদা ইমোশন। সো বাঘাযতীন আলাদা ইমোশন, বুমরাং আলাদা ইমোশন, কিশমিশ আলাদা ইমোশন ছিল, কাছের মানুষ আলাদা, দিলখুশ আলাদা ইমোশন ছিল। তো আমার জন্য সমস্তটাই একটা আলাদা ইমোশন, অ্যান্ড যত আমি আলাদা আলাদা কালার্স টাচ করতে পারবো, আই থিঙ্ক দ্যাট ইজ, সেটাই আমি চাইছি করতে। কাজের সংখ্যা কি বাড়বে? যদি কাজ দেয় করবো। কাজ দিচ্ছে না তোমার এটা? না না, কাজ দিচ্ছে, এখন অবধি টাচফুড মানুষের ডাকছে, দেবদাও পরে ছবির জন্য বলেছে, দেখি। পড়েছি মানে খাদান? হ্যাঁ, খাদান তো অনেকটা লেট হচ্ছে, মানে পরের বছর শুনছি আসবে, তো এটা কি অনেকটা ভালো মিউজিক হওয়ার একটা আমি জানি না পরের বছর আসবে, কবে আসবে আমি জানি না অনেস্টলি। কাজ চলছে, এবং কাজটা করে এই ধরনের ছবি রাস্ট করা উচিত নয়, ধীরে সুস্থে সময় নিয়েই করা উচিত, সেটাই হচ্ছে। তো যবে হবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি, দেখা যাক তারপর কী হয়। তুমি একবার কালকে সবিতাকে বলছিলাম আমাকে দেখিয়ে যে রণদীপ হুড্ডা, এটা হ্যাঁ, অদ্ভুত, তোকে দেখে মানে কীরকম একটা বেশ ওই সর্বজিতের মুখটা ভেসে উঠেছিল আমার রণদীপ হুড্ডা। হেভি লাড্ডু বাড্ডু ফাটছে, আমাকে নিরান্দা দেখতে না একটু রণদীপ হুড্ডা অ্যাঙ্গেলেই নয়, মানে এটা তো চাট ছিল। না, সুন্দর খুব সুন্দর দেখতে, ভালো কাজ করছো, এবং
খুব খেটে কাজ করো, যত্ন নিয়ে গুছিয়ে ইন্টারভিউ নাও, প্লিজ কিপ ইট আপ, খুব ভালো হচ্ছে। দেবজিৎ ছাড়া কারোর ছবিতে কাজ মানে করবে কি? হ্যাঁ, কেন করবো না, মানে আমার কাজ দিলে আমি করবো, অফকোর্স। বুমেরাং 2 আসার কোনো কি চান্স আছে? জানি না, লোকে তো বলছে চাইছে তো কালকে তো দেখলাম বাচ্চারা পুরো পাগল। প্রচুর প্রচুর প্রচুর, যেখানে যেখানে আছি সবাই বলছে পার্ট টু এলাম, বা হলে খুব ভালো। তাকে দেখে প্রথমত ব্রাজিলের সমর্থক মনে হচ্ছে। হ্যাঁ, আমি খেয়াল করিনি। হ্যাঁ, ব্রাজিলের কালার, আমি ব্রাজিলেরই ফ্যান। তো দাদা, যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে ভাগাজ্যোতিনে অনেকগুলো ক্যারেক্টার ছিল এবং দেবের মতো সুপারস্টার ছিল, সেইখানে তুমি মানে ভিজিবল এবং তোমার অভিনয় নিয়ে প্রশংসা হয়েছে। কিছু অ্যাকচুয়ালি এই ছবিটা করার সময় কিছু মাথায় রাখিনি। আমার দেবদার সাথে খুব ভালো সম্পর্ক একটা। দেবদা আমি নিজের দাদার মতো একদম ভাবি দেবদাকে। আমরা কাজ করেছি প্রথম ডান্স জুনিয়রে, তখন দেবদা বলেছিল যে তুই কি করবি, আমি চাইছি তুই এই ছবিটায় এই একটা চরিত্র কর। আমি বলেছিলাম তোমার সাথে কাজ করব, আর কিছু আমার জানতে হবে না, কিছু দেখতে হবে না, আমি করবো, আছি, মজা করবো। আমি অনেক দিন মানে প্রায় আমরা 19 দিন মতো একসাথে শুটিং করেছি বাঘাযতীনে। তো প্রচুর মজা করে, প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে নতুন নতুন। দেবদার মতো একজন সুপারস্টারের সাথে কাজ করার একটা এক্সপিরিয়েন্স আলাদা। কিভাবে উনি থাকছে শুটিংয়ে, কিভাবে চরিত্রটাকে ভাবছে, সেগুলো দেখার মতো। তো সেগুলো দেখেছি, সেগুলো দেখে আনন্দ পেয়েছি, শিখেছি। অরুণদার মতো একজন ডিরেক্টরকে পেয়েছি যে এত সুন্দরভাবে, অন্যরকমভাবে, ওনার মতো ডিরেক্টর খুব কম আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, যে এরকমভাবে একটা ছবি তৈরি করে। ওনার এরকম কাছ বিষয় নিয়ে তো মানে খুব একটা আমাদের দেখাই যায় না, মানে বলিউডের সঞ্জয় লীলা বানসালি এরকম। হ্যাঁ, এরকম বিষয় নিয়ে করা যায় না, কারণ বাজেটটাও অনেক বেশি থাকে। তার জন্য দেবদার মতো প্রডিউসারও চাই। হ্যাঁ, তো বাজেটটা বেশি থাকে এবং এইরকম ভাবতে গেলেও অনেক রিস্ক থাকে, পুরো ঠিকঠাক দেখানো যাবে কি না। তো সেইগুলো রিস্ক নিয়েছে দেবদা, অরুণদা। তো এটা খুব বড় স্কেলের একটা ছবি, খুব বড় ছবি। এই ছবি মানে বাংলায় খুব কম হয় এরকম ধরনের ছবি। তো সেরকম একটা ছবির আমি পার্ট, এটা ভেবেই ভালো লাগছে। বাট দাদা, মানে তোমার এটা কি মনে হয় যে এই ছবিটা তোমাকে একটা বাড়তি মাইলেজ, যেটা বলছিল, যে এটা কোথাও একটা বাড়তি পরিচিতি, তুমি যথেষ্ট পরিচিত। হ্যাঁ, মানে অভিনেতাদের কাছে কি যত বেশি দর্শকের কাছে যাওয়া যায় তত ভালো। আমরা চাইবো সবসময় বেশি দর্শকের কাছে যেতে। এবার যে ছবির নায়ক দেবদা, তো সেই ছবি বেশি দর্শক দেখবেই। দেবদার ছবি প্যান ইন্ডিয়া গেছে, একদম প্যান ইন্ডিয়া তো গেছেই। আর দেবদার ছবি সবাই দেখে বাংলায়, মানে ওনার চেয়ে বড় সুপারস্টার তো মানে বাংলায় এই মুহূর্তে নেই কেউ। তো দেবদার ছবি যখন সবাই দেখবে, তো আমার জন্য অবশ্যই এটা একটা বাড়তি মাইলেজ যে এরকম একটা ছবিতে কাজ করা যেখানে হিরো হিসেবে দেবদা আসে। তো এটা অনেক বেশি লোকের কাছে পৌঁছবে, আমার জন্য ভালো সেটা। তোমার কি মানে প্রথম থেকেই একটা ইচ্ছে ছিল, মানে ছোটবেলা থেকেই বা একটা টাইম পর, যে আমি দেবদার সাথে অভিনয় করবো? মানে তুমি যেটা বারবার বলছিলে যে একদম ফ্যান একটা। হ্যাঁ, দেবদার সাথে অভিনয় করবো কোনোদিন ভাবিনি। আমি ডান্স জুনিয়র করছিলাম যখন, আমি অ্যাঙ্কারিং করছিলাম, দেবদা জাজ ছিল, তাতেই আমি খুশি হয়ে গেছিলাম যে একসাথে কাজ করছি, রোজ দেখছি, রোজ দেখা হচ্ছে। একসাথে ছবি করব কখনো ভাবিনি। ছবিটা করতে পেরে আমি আলাদা একটা এক্সট্রা আনন্দ পেয়ে গেছি। দেবদাকে কিন্তু একদম খুব কাছ থেকে দেখেছো, মানে কি মনে হয় যে এই যে একটা সুপারস্টার, এই যে এতটা বাকিদের থেকে আলাদা, এই কোন জায়গাটা তোমার মনে হয়েছে যে এত বড় সুপারস্টার এই জন্যই দেবদা, কারণ দেবদার মধ্যে তুমি ফিল করবে না সুপারস্টার দেবদা যদি সামনে থাকে। দেবদার সাথে মজা করছে? হ্যাঁ, মজাই করে সব সময়, মানে কখনো ফিল করায় না কাউকে যে দেবদা সুপারস্টার। আমি এরকমও দেখেছি, আমাদের পার্পল স্টুডিও শুটিং হতো ডান্সার্স জুনিয়রের, ওখানে যে ঝাড় দিত স্টুডিও, তাকেও পিঠে হাত দিয়ে কথা বলছে, এরকম। মানে ওই জন্য এত ভালোবাসে লোকে। বাট দাদা, তোমার যে ক্যারেক্টারটা ছিল, মানে এটার কোনো রেফারেন্স ছিল না সেভাবে, যেটা বারবার বলছে যে কোনো ডকুমেন্টেড নয়, মানে যে তুমি যখন সিরিয়াল করছো কিছু কিছু চরিত্র সিমিলারিটি পাওয়া যায়, বাট তোমার এটা ছিল না, কোনো রেফারেন্স পয়েন্ট ছিল না। তো সেই জায়গা থেকে কি এরকম চরিত্র করাটা খুব টাফ ছিল? আমি চিত্তপ্রিয় রায়চৌধুরীর চরিত্র করেছি, যেটার কোনো রেফারেন্স ছিল না। একটা ছবি শুধু আমাকে দেওয়া হয়েছিল চিত্তপ্রিয় রায়চৌধুরী, যেই ছবিটাও প্রায় নষ্ট হয়ে গেছিলো, মুখটাও বোঝা যাচ্ছে না ঠিক মতো। ওই ছবিটাই শুধু দেখেছিলাম, বাকি ওনার ব্যাপারে অল্প কিছু জেনেছিলাম। আমি জাস্ট এটুকু জানতাম উনি একজন বিপ্লবী, যে দেশের জন্য লড়াই করে, দেশের জন্য, দেশকে ভালোবাসে, দেশের জন্য জীবন দিতে পারে, আর বাঘাযতীনকে নিজের দাদার মতো দেখে, বাঘাযতীনের জন্য ফাইট করে। এইটা নিয়ে কিভাবে ভেবেছি ওইভাবেই। আচ্ছা, এটা করতে গিয়ে কি তোমার কোথাও দেশের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে গেছে? কারণ এতটা ওই মানে বিপ্লবীদের, এটা আমার কোথাও গিয়ে মনে হ্যাঁ, হয়। এটা হয়, এটা মানে দেশের প্রতি ভালোবাসা তো সবসময় ছিলই। আর এটা করতে গিয়ে যখন মানে আরও বেশি ফিল করতে হয়, চরিত্রে ঢুকতে হয়, তো দেশের প্রতি ভালোবাসা অনেক বেড়ে গেছে। এরকম একটা ছবি যে ইতিহাসকে আমাদেরকে যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এবং মানে তুমি তো এখানেও বলছিলে যে ইতিহাস সেইভাবে অতটা নেইও, ডকুমেন্টেড নেইও, তো সেই জায়গা থেকে এই ছবিটা তোমার মনে হয় যে অনেকটা আলাদা। এবং ছবিটা তো অবশ্যই আলাদা। ইতিহাসে আমাদের এরকম মানে বিপ্লবীদের, এরকম স্বাধীনতা সংগ্রামীদের চরিত্রগুলো আমাদের আজকালকার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের জানা উচিত। সেই জন্য এই ছবিটা ভীষণ স্পেশাল, ভীষণ দরকারি একটা ছবি। বাচ্চারা জানলে
মানে ওরা বুঝতে পারবে না আমাদের দেশটা কী করে স্বাধীন হয়েছে। এগুলো ট্রাইও করে না বাংলায়, মানে একটা গতে কোথাও বললাম তো ট্রাই এই জন্যই করে না, কারণ এইটা খুব কঠিন এই সাবজেক্টগুলো আর খুব খরচাবহুল, তো সেই জন্য তোমার একটা সিরিয়ালও চলছে দেখছিলাম যে চেষ্টা করছি দুটো সাইমেন্টাসলি করার, বাট সিরিয়াল করতে করতে অন্য কিছু করা সম্ভব হয় না। তো এই মুহূর্তে আমি শুধু সিরিয়ালটাতেই ফোকাস করছি। সিরিয়ালটা যতদিন আছে তো সিরিয়ালই করতে হবে, তারপরে আবার আমার দুটো ছবি রেডি হয়ে পড়ে আছে, ওই দুটো আসছে, একটা হিন্দি ছবি আসছে, তো এরকম চলতে থাকবে। আগে একটা টাইমে হতো না যে একটা ধর অভিনেতা মানে সিনেমা স্টার্ট করলে তো করেই যাচ্ছে, সিরিয়াল খুব একটা করতো না, বাট এখন তো দেখা যাচ্ছে এটা আদান প্রদানটা চলছে, কখনো ওয়েব বা কখনো বিভিন্ন। এটা এখন সব রকম মিডিয়া আমাদের খুব কাছে চলে এসছে, বড় স্ক্রিন, ছোট স্ক্রিন, মোবাইল ফোন, সব জায়গায় কাজ করতে হবে। আমাকে একজন সুপ্রিয় দত্ত বলে একজন অভিনেতা আছে, খুব বিখ্যাত, ছবিতে মানে বাবার হ্যাঁ, ছবিতে খুব বিখ্যাত অভিনেতা সুপ্রিয় দত্ত বলেছিল যে নিজেকে তলোয়ার মনে করবি আর তলোয়ারটাকে সবসময় শান দিয়ে রাখবি। তো সব রকম মিডিয়াতে কাজ করতে হবে, ছোট পর্দা বড় পর্দা ভাববি না কখনো, ভালো কাজ হলেই করবি। তো আমি সেরকমই ভাবি, আমি ভালো কাজ হলে সবসময় ওপেন টু অল, আমি ভালো কাজ হলে সবসময় করবো, সেটা ছোট পর্দাই হোক বড় পর্দাই হোক। তোমার আপকামিং কিছু কাজ বা দেবের সাথে কি আবার কোনো কাজ আমরা দেখতে পাবো? দেবদার সাথে আবার শুরু হবে ডান্স জুনিয়র, স্টার জল সাথেই। ওটা কবে শুরু হবে আমি এখনো জানি না, তবে শুরু হবে। আর আমার ছবি আসছে কিছু। যদি তুমি 6,000 জনকে টপকে আজকে এই জায়গাটা পেয়েছো, মানে তো সেই চাকরির পরীক্ষা, কলেজে স্কুলের পরীক্ষার মতো মানে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি খুবই বড় একটা ব্যাপার, মানে আমার জন্য ভীষণ বড় একটা ব্যাপার। আগে যেই নিট দিয়েছি, তারপর এখন এইটা একটা পরীক্ষার মতো ছিল ডেফিনেটলি, বাট আমি সত্যিই ভাবতে পারিনি যে আমি সিলেক্ট হব। বাট ভেরি থ্যাঙ্কফুল টু অল অফ দেম কি আমাকে এই অপরচুনিটিটা দেওয়া হয়েছে। সো ইয়েস। বাট দিদি আমি শুনছিলাম যে খুব টাফ একটা ব্যাপার ছিল, মানে যে তোমার যে ইয়েটা ছিল এখানে, যে এক্সামটা ছিল, কিছু বলা যাবে কি যে কিরকম? ডেফিনেটলি আমার যখন আমরা বাঘাযতীন শ্যুট করছিলাম, সেই বাঘাযতীনের ডেটের সাথেই আমার ফার্স্ট সেমিস্টার, যেটা ফাইনাল সেমিস্টার, মানে ফার্স্ট সেমিস্টার যেটা ফাইনাল এক্সামস কোলাইড করে গেছিলো। তো আমার একদম আমি এইভাবে পরীক্ষা দিয়েছি যে আগের দিন আমি শ্যুট করছি, পরের দিন আমার সকালে গিয়ে পরীক্ষা দিতে হবে। ইনফ্যাক্ট আমি সেটে অঙ্ক করেছি, সব রকম পড়াশোনা করেছি, তো সেটার বাইটও আছে আই থিঙ্ক। তো হ্যাঁ, আমি মাঝখানে আমি খাতা বই নিয়ে পড়াশোনা করেছি, সেইভাবে আমি পরীক্ষাটা দিয়েছি। তো খুবই একটা আমার জন্য খুব নতুন একটা ব্যাপার ছিল, কারণ একটা নতুন জিনিসও করছি, তার সাথে আবার সেমিস্টারও করছি। বাট থ্যাঙ্কফুলি উইথ গুড মার্কস আই হ্যাভ পাসড। সো ইয়েস। অডিশনটা কতটা টাফ ছিল, মানে 6,000 জনের মধ্যে আমি শুনলাম যে খুব টাফ একটা অডিশন হয়েছে। সত্যি বলতে আমি না কোনো এক্সপেকটেশন নিয়ে যাইনি, কারণ আমি ভেবেছিলাম যে আমি নতুন, আমার জিরো এক্সপিরিয়েন্স আছে, আর আমি কোনো এক্সপেকটেশন নিয়েই যাইনি। আমি ভেবেছিলাম যে আমি দেখে আসি অডিশনের প্রসিডিওরটা কেমন হয়, আর আমি এটাও মানে ভাবতেই পারিনি যে দেবদার অপোজিটে আমি সিলেক্ট হয়ে যাব। বাট আমি যখন ঢুকি তখন আমি দেখি সবাই, অনেকে ছিল অডিশন রুমে, এবং সবাই খুব ওয়েল গ্রুমড অ্যান্ড এভরিথিং, অ্যান্ড হিয়ার আই অ্যাম উইথ জিরো এক্সপিরিয়েন্স আমি ঢুকছি। তো আমি সত্যিই ভাবতে পারিনি, আমার এদিকে অনলাইন ক্লাস চলছিল, তো সেটা মা ধরেছিল, আর আমি এদিকে অডিশন দিচ্ছিলাম। তো লিটারালি এইভাবে হয়েছে। তো সত্যিই ভাবতে পারিনি, বাট তারপর লুক সেট হয়, তারপর সেইভাবে সিলেক্ট হয়েছে। ইনফ্যাক্ট যখন আমি সিলেক্ট হয়েছিলাম, আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি সিলেক্ট হয়েছি। তো ইয়েস। দিদি একটা বিবাহিত চরিত্র, মানে যেটা তুমি এখনো হওনি, খুব তাড়াতাড়ি হয়তো হবে বা কেউ। না না, তাড়াতাড়ি হব না, আমার এখনো এজ আসেনি বিয়ে করার, মানে আমি লিগাল এজটাও ক্রস করিনি বিয়ে করার। সো ইয়েস। 21 তো মেয়েদের না, ক্ষেত্রে। আমি 21 হইনি এখনো। ইয়েস। তো এরকম একটা বিবাহিত চরিত্র করা এবং একটা স্বাধীনতা সংগ্রামী, তার ওয়াইফ, তার মনের জোর সব কিছু রয়েছে, তো এইগুলোকে ফোটানো, মানে গোটা সময়টা তো সমস্ত কিছু পাল্টে গেছে, নারীরা প্রত্যেকটা জিনিস পাল্টে গেছে, তো সেইটা তুমি এখানে পোর্ট্রেট করেছো। এইটা আমাকে প্রচণ্ডভাবে আমার টিম, যেটা আমি আগেও বলেছি, দেবদা, অরুণ স্যার, ওনারা মিলে হেল্প করেছেন। দেবদা আমার সাথে রিপিটেটিভ ওয়ার্কশপস করেছেন, অরুণ স্যার আমাকে প্রচণ্ডভাবে শিখিয়েছে যে কীভাবে চরিত্রটা দেখছে, সব কিছু। তো আমার মনে হয় এই পুরো ক্রেডিটটা ওই মানুষগুলো, কারণ আমি তো একদমই ট্রেন্ড অ্যাক্টর ছিলাম না, আমি অ্যাবসলিউটলি আই এম স্টুডেন্ট, আই স্টিল অ্যাম আ স্টুডেন্ট। তো যেটুকু আমি পেরেছি, যেটুকু তোমরা ছবিতে দেখেছো, সেটা পুরোটাই ওদেরই কৃতিত্ব। উইদাউট এনি এক্সপিরিয়েন্স ক্যামেরা ফেস করা তো একটা খুব ডিফিকাল্ট একটা জব, তো সেটা মানে হয়তো প্রচণ্ড পেয়েছিলাম প্রথম কয়েকদিন, ডেফিনেটলি ভীষণ ভয় পেয়েছিলাম, বাট তারপর আমার মনে হয় যে দেবদা এত ফ্রেন্ডলি আমার সাথে সব কিছু মিশে এতটা হেল্প করেছে, তার জন্যই এটা পসিবল। মানে আই এম আ হিউজ ফ্যান অফ দেবদা, অফকোর্স। তো তার সাথে স্ক্রিন শেয়ার করতে পারছি, তো ইটস আ ভেরি বিগ থিং। এরকম একটা ছবি যেখানে ইতিহাসকে ধরা হচ্ছে, অনেকে জানতে পারছে, তো সেটাকে তুমি কীভাবে দেখছো? এটা খুব বড় একটা ব্যাপার। আমার মনে হয় যে আমার প্রথম ছবিটাই এত একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স হোল্ড করে। তো আমার খুব খুশি আরও অনেক মানুষের কাছে বাঘাযতীনের গল্প পৌঁছাক, এটাই চাই।